স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের সিসি 7 পেপার অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশন অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক এই পেপারটা থেকে গুরুত্বপূর্ণ 10 নম্বরের দুটো বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন দুটো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নয়া বাস্তববাদী দৃষ্টিভঙ্গি বা নয়া বাস্তববাদী তত্ত্ব আলোচনা করো। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বের 6টি মূল নীতি আলোচনা করো। এই দুটো প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে তোমাদের সংক্ষেপে বিষয়বস্তুটা বলে দেব, তারপরে প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা নিয়ে আলোচনা করব। তারও আগে বলে রাখি যে বিগত বছরগুলির মতো এবছরেও তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা ক্লাস দেখো, যদি তোমাদের মনে হয় অ্যাডমিশান নেবে, যদি ক্লাস তোমাদের ভালো লেগে থাকে, অ্যাডমিশান নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকে, 2 দিন রেকর্ডেড ক্লাস, 1 দিন লাইভ ক্লাস, টাইমে টাইমে মক টেস্ট নেওয়া হয় এবং তোমাদের যে 4টে পেপার আছে সিসি 5, 6, 7 এবং এসএসসি A1 এই 4টে পেপার পড়ানো হয়। তার জন্য মান্থলি 600 টাকা করে ফিস নেওয়া হয়। ইচ্ছুক ছাত্রছাত্রীরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। চলো আজকে ক্লাসটা বুঝে নাও। আজকে এই যে নয়া বাস্তববাদী তথ্য এবং বাস্তববাদী তথ্য এই দুটোকে ভালো করে তোমাদের বেসিক যে ডিফারেন্স আছে, মেন যে কনসেপ্ট, এটাকে তোমাদের বুঝতে হবে। দেখো প্রথমে একটা লাইন বলছি, দেখো নোটসে তোমরা পাবে সেটা, যে 1919 সালে 1919 সালটা মনে রাখবে। 1919 সালে ইংল্যান্ডের ওয়েলস বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্কের আনুষ্ঠানিক আলোচনার সূত্রপাত হয়। কি বললাম? যে 1919 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের ওয়েলস বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্কের আনুষ্ঠানিক সূত্রপাত হয়। আর এই আনুষ্ঠানিক সূত্রপাতের পর বিভিন্ন তত্ত্ব তৈরির প্রচেষ্টা দেখা দেয় এবং সেই প্রচেষ্টার মধ্যে প্রথম যে তত্ত্ব তৈরি করার প্রয়াস দেখা যায় সেটা হচ্ছে বাস্তববাদী তত্ত্ব, যার মূল প্রবক্তা হচ্ছেন কে? মর্গেনথাউ। বাস্তববাদী তত্ত্বের মূল প্রবক্তাকে মর্গেনথাউ, ছোট প্রশ্নে আসতে পারে। তিনি পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থে তিনি তার বাস্তববাদী তত্ত্বের ধারণা দিয়েছেন। তিনি বলেছেন যে বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র নিজের স্বার্থ রক্ষা করতে চায় এবং স্বার্থ রক্ষা করার জন্য রাষ্ট্র কি করে? ক্ষমতা অর্জন করতে চায় এবং ক্ষমতা ভোগ করতে চায়। এটাই হচ্ছে বাস্তববাদী তত্ত্বের মূল বক্তব্য, যে রাষ্ট্র কি করতে চায়? ক্ষমতা অর্জন করতে চায়। কারণ মর্গেনথাউ বলছেন তার পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থে যে রাজনীতির মূলেই আছে ক্ষমতা, অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্র কি করতে চায়? ক্ষমতা অর্জন করতে চায় এবং সে ক্ষমতার দুর্গে বাস করতে চায়। অর্থাৎ রাষ্ট্রের মেন কাজ হচ্ছে ক্ষমতা অর্জন করা। অর্থাৎ মর্গেনথাউ বাস্তববাদী তত্ত্বে ক্ষমতার ওপর সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন, এটা তোমাদের বুঝতে হবে। আর এই বাস্তববাদী তত্ত্বের সমালোচনা করে নয়া বাস্তববাদী তত্ত্বের সৃষ্টি হয়েছে। নয়া বাস্তববাদী তত্ত্বের সৃষ্টি হয়েছে বাস্তববাদী তত্ত্বের সমালোচনা করে। আর এই নয়া বাস্তববাদী তত্ত্বের মূল প্রবক্তা হচ্ছেন কেনেথ ওয়ালজ। তোমরা নোটসে পাবে নামটা। বাস্তববাদী তত্ত্বের মূল প্রবক্তা হচ্ছে মর্গেনথাউ, নয়া বাস্তববাদী তত্ত্বের মূল প্রবক্তা হচ্ছে কেনেথ ওয়ালজ। তিনি তার একটা বই আছে যে রিয়েলিস্ট থট অ্যান্ড নিও রিয়েলিস্ট থিওরি। এই বইটায় তিনি নয়া বাস্তববাদী তত্ত্বটাকে তুলে ধরেছেন। বাস্তববাদী তত্ত্বের সমালোচনা হিসাবে তিনি নয়া বাস্তববাদী তত্ত্বটাকে তুলে ধরেছেন। তিনি রাজনীতির ক্ষেত্রে ক্ষমতার প্রয়োগের ওপর বেশি গুরুত্ব না দিয়ে তিনি সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন কাঠামোর ওপর। এই কাঠামোটাকে একটু বোঝার চেষ্টা করো। যেমন একটা কলেজে বিভিন্ন সেমিস্টার আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। মর্গেনথাউয়ের তথ্য অনুযায়ী
প্রত্যেকটা ডিপার্টমেন্টকে প্রত্যেকটা সেমিস্টারে ভালো হতে হবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে প্রত্যেকটা সেমিস্টারে ভালো হতে হবে, অর্থাৎ তাদের এত ভালো পড়াশোনা করতে হবে যাতে অন্য কলেজের থেকে তারা শক্তিশালী হয়। কিন্তু এটা বাস্তববাদী তত্ত্ব মর্গেনথাউয়ের মত অনুযায়ী। কিন্তু নয়া বাস্তববাদী তত্ত্ব কি? কেনেথ ওয়ালাজের মত অনুযায়ী যে স্ট্রাকচার অর্থাৎ কাঠামোর ওপর গুরুত্ব দিয়েছেন, কাঠামোটাকে ঠিক করতে বলা হয়েছে। অর্থাৎ কলেজের যে সিস্টেম, সেই সিস্টেমটাকে যদি ঠিক করা যায়, কাঠামোটাকে যদি ঠিক করা যায়, সেখানে সমস্ত স্টুডেন্টই সেক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্ট ভালো হবে। অর্থাৎ মর্গেনথাউ বলছেন যে ক্ষমতা, একটা রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করবে, ক্ষমতা অর্জন করবে। কিন্তু নয়া বাস্তববাদীরা বলছেন যে ক্ষমতা ইচ্ছা মতো প্রয়োগ করা যাবে না, আন্তর্জাতিক পরিস্থিতি অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করতে হবে। কারণ আমরা যদি আমাদের পাকিস্তান আক্রমণ করলো, কোনো জায়গা ক্ষয়ক্ষতি করলো সামান্য, আমরা কি করলাম, ইন্ডিয়া আমরা পাকিস্তানকে আক্রমণ করে দিলাম। কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতির কথা ভাবতে হবে, আমরা যেই পাকিস্তানকে আক্রমণ করব, চীন আমাদের আক্রমণ করে দেবে, তখন সমস্যা জটিলতা আরও বড় দেখা দেবে। এই কারণে নয়া বাস্তববাদী তত্ত্বের প্রবক্তা বিশেষ করে কেনেথ ওয়ালাজ কাঠামোর ওপর গুরুত্ব দিচ্ছেন। আর কি করছেন? বাস্তববাদী তত্ত্বের প্রবক্তা ইনি ব্যবস্থা যেটা আছে সেটার উপর গুরুত্ব দিচ্ছেন। এই হচ্ছে দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স। অনার্সের স্টুডেন্ট হিসাবে যেটা তোমাদের জানা অত্যন্ত দরকার। এবারে তোমরা নোটস দুটো দেখে নাও, অর্থাৎ প্রশ্নের উত্তর দুটো দেখে নাও। সহজ ভাষায় লেখা হয়েছে যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়, এবং যথেষ্ট কোয়ালিটি মেনটেন করা হয়েছে যাতে তোমরা পরীক্ষায় ভালো নম্বর পেতে পারো। আর শেষে আবারও একটা বিষয় তোমাদের মনে করিয়ে দিই যে তোমরা যদি ক্লাস করতে চাও, কন্টিনিউ আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস চলছে, অ্যাডমিশন নিতে চাও, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। সেক্ষেত্রে চলো আজকে প্রশ্নের উত্তর দুটো দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তর দুটো বুঝে নাও। প্রথম প্রশ্ন যেটা ছিল, দেখো, আন্তর্জাতিক রাজনীতিতে নয়া বাস্তববাদী তত্ত্বের মূল বিষয়সমূহ আলোচনা করো। এখানে কি বলা হচ্ছে, দেখো, 1919 সালে ইংল্যান্ডের ওয়েলস বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্কের আনুষ্ঠানিক আলোচনার সূত্রপাতের পর এই বিষয়ে বিভিন্ন তত্ত্ব গড়ে তোলার প্রয়াস শুরু হয়। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের যে আলোচনার সূত্রপাত হলো, তারপর থেকেই বিভিন্ন তত্ত্ব গড়ে তোলার প্রয়াস চেষ্টা শুরু হলো। তাদের মধ্যে প্রথম সার্থক প্রয়াস হলো বাস্তববাদী তত্ত্ব, রিয়েলিস্টিক থিওরি যেটাকে বলা হচ্ছে। এই তত্ত্বের বক্তব্য হলো আন্তর্জাতিক রাজনীতিতে প্রতিটি রাষ্ট্র নিজের জাতীয় স্বার্থ পূরণের চেষ্টা করে। আন্তর্জাতিক রাজনীতিতে প্রত্যেকটা রাষ্ট্র তার জাতীয় স্বার্থ পূরণের চেষ্টা করে এবং তার জন্য ক্ষমতা অর্জন করতে চায়। আর এই ক্ষমতা অর্জন আন্তর্জাতিক রাজনীতির প্রধান লক্ষ্য। এই তত্ত্বের প্রবক্তা হলেন মর্গেনথাউ। এই বাস্তববাদী তত্ত্বের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে নয়া বাস্তববাদের জন্ম। এই নয়া দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক ক্ষেত্রে কাঠামোর ওপরে গুরুত্ব দিতে চায়, তাই এর আরেক নাম কাঠামোবাদী বাস্তববাদ, অর্থাৎ স্ট্রাকচারাল রিয়েলিজম। তারপরে কি বলা হচ্ছে, দেখো, এর প্রবক্তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কেনেথ ওয়াজ হচ্ছে এর অন্যতম প্রবক্তা। এবারে দেখো, ছোট প্রশ্ন এখান থেকেই তোমাদের তৈরি হয়ে যাবে যে যদি বলে বাস্তববাদী তত্ত্বের প্রবক্তার নামকে, মর্গেনথাউ হচ্ছে বাস্তববাদী তত্ত্বের প্রবক্তা। নয়া বাস্তববাদী তত্ত্বের প্রবক্তাকে কেনেথ ওয়াজ হচ্ছে নয়া বাস্তববাদী তত্ত্বের প্রবক্তা। কেনেথ ওয়াজ তিনি একটা বই লিখেছেন, দেখো, রিয়েলিস্ট থট অ্যান্ড নিও রিয়েলিস্ট থিওরি, ঠিক আছে? এই বইটা তিনি লিখেছেন। এই বইতে তিনি এই যে তত্ত্ব, এই তত্ত্বের অর্থাৎ নয়া বাস্তববাদী তত্ত্বের ব্যাখ্যা দিয়েছেন, যেটা এবার আলোচনা করব। তবে এখানে তোমরা দুটো বিষয় মনে রাখবে যে বাস্তববাদী তত্ত্ব যেটা আছে, বাস্তববাদী তত্ত্বের ধারণা দিয়েছেন মর্গেনথাউ। আর বাস্তববাদী তত্ত্বে
জাতীয় স্বার্থের কথা তো বলাই হয়েছে, কিন্তু জাতীয় স্বার্থের ক্ষেত্রে সবথেকে জোর দেওয়া হয়েছে ক্ষমতার ওপর, অর্থাৎ ক্ষমতা অর্জনের ওপর। কিন্তু এই যে নয়া বাস্তববাদ, যেটার প্রবক্তা হচ্ছে কেনেথ ওয়াজ, ইনি মানে জোর দিয়েছেন কিসের ওপরে? কাঠামোর ওপরে জোর দিয়েছেন। তারপরে কি বলা হচ্ছে দেখো, প্রথমত কি বলা হচ্ছে, প্রথমত মর্গেনথাউ বলেছেন, মর্গেনথাউ মানে বাস্তববাদের যিনি প্রবক্তা, মর্গেনথাউ বলেছেন আন্তর্জাতিক রাজনীতিতে জাতিরাষ্ট্রগুলি পৃথকভাবে নিজেদের স্বার্থ নিয়ে ভাবে ও আচরণ করে, কিন্তু ওয়ালাজের বক্তব্য হলো বিশ্ব ব্যবস্থার কাঠামো যেভাবে গড়ে উঠবে তার অন্তর্গত প্রতিটি রাষ্ট্র তার সঙ্গে সামঞ্জস্য বিধান করে চলতে বাধ্য, অর্থাৎ বিশ্ব কাঠামোর মধ্য থেকে রাষ্ট্রকে কাজ করতে হবে, অর্থাৎ একটা সিস্টেমের মধ্যে থেকে কিন্তু রাষ্ট্রকে কাজ করতে হবে, এটাই ওয়ালাজ বলছেন। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে দ্বিতীয়ত মর্গেনথাউ রাজনৈতিক ক্ষমতার ওপর বিশেষ গুরুত্ব দিলেও পরবর্তীকালে অর্থনৈতিক শক্তিগুলিকে অবলম্বন করে নানা তথ্যের উদ্ভব হওয়ায় রাষ্ট্র জাতিরাষ্ট্রের ভূমিকাকেও বলছে জাতিরাষ্ট্রের ভূমিকারও গুরুত্ব কমেছে। আর এই অবস্থায় কাঠামোগত বাস্তববাদ আন্তর্জাতিক ব্যবস্থাকে সামগ্রিকভাবে দেখতে চায়। এই সামগ্রিকতার মধ্যে সবাইকে কাজ করতে হয়। উদাহরণ হিসেবে বলা যায়, ঠান্ডা লড়াইয়ের সময় দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে চরম উত্তেজনা থাকলেও একে অপরকে আঘাত করেনি, অর্থাৎ বৃহত্তর বিশ্ব ব্যবস্থার অংশ হিসাবে তারা কতগুলি বাধ্যবাধকতা মেনে চলতে বাধ্য হয়েছিল। এই প্রেক্ষাপটে কেনেথ ওয়ালাজ বলতে চেয়েছেন আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো রাষ্ট্রীয় কার্যকলাপের কী পরিণতি হবে তা স্থির করতে হলে সেই রাষ্ট্রের স্বার্থের ধারণাই যথেষ্ট নয়, বাইরের কাঠামো যথেষ্ট প্রভাব থাকে। অর্থাৎ একটা রাষ্ট্র, ধরো আমরা একটা রাষ্ট্র, ইন্ডিয়া আমাদের একটা রাষ্ট্র, ঠিক আছে, আমরা কোনো একটা রাষ্ট্রকে আঘাত করব, অর্থাৎ কোনো একটা রাষ্ট্রকে আক্রমণ করব, ধরো পাকিস্তানকে আমরা আক্রমণ করছি, পাকিস্তানকে আক্রমণ করলে কি হচ্ছে, পাকিস্তানকে আক্রমণ যখনই আমরা করব আমাদের ভাবতে হবে যে পাকিস্তানকে আক্রমণ করার পরিণতি আমাদের কি হতে পারে। আমাদের শক্তি দেখাতে গিয়ে, আমাদের পাওয়ার দেখাতে গিয়ে পাকিস্তানকে আক্রমণ করলাম, পাকিস্তানকে আক্রমণ করার সঙ্গে সঙ্গে চীন আমাদেরকে আক্রমণ করে দিল। এই যে ব্যাপারটা যে আমরা আক্রমণ করব বললেই করব, এটা কিন্তু পারবো না, এটাই কিন্তু কেনেথ ওয়ালাজ বলছেন। ঠিক আছে, তারপর তৃতীয়ত দেখো, ওয়ালাজ বলেছেন অংশকে দিয়ে বৃহত্তরকে জানা যায় না, খণ্ডকে দিয়ে অখণ্ডকে চেনা যায় না, তাই আন্তর্জাতিক কাঠামোর ওপরে রাষ্ট্রের কার্যকারিতা নির্ভর করে। তারপরে দেখো, সমালোচিত হলেও একথা অনস্বীকার্য যে বাস্তববাদী ধারণা আন্তর্জাতিক ঘটনাবলীকে বিশ্লেষণ করতে ব্যর্থ হওয়ায় নয়া বাস্তববাদী দৃষ্টিভঙ্গির জন্ম হয়, সেদিক থেকে এর ঐতিহাসিক মূল্য আছে। তারপর দেখো, পরের দ্বিতীয় যে প্রশ্নটা, মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি কী কী। দেখো দেখো, প্রথমে একটা ছোট্ট ইন্ট্রোডাকশান লিখতে হবে, সেখানে কি লিখবে দেখো, যে বাস্তববাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য হলো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শের ভূমিকা নগণ্য, অর্থাৎ বাস্তববাদ বলছে আদর্শের তেমন গুরুত্ব নেই, ক্ষমতাকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারিত হচ্ছে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায় তার মধ্যে ক্ষমতার লড়াইয়ের জয়লাভ করার ইচ্ছাই বেশি। অধ্যাপক মর্গেনথাউয়ের ভাষায় বলা যায় ইন্টারন্যাশনাল পলিটিক্স লাইক অল পলিটিক্স, মানে ইন্টারন্যাশনাল পলিটিক্স লাইক অল পলিটিক্স মানে বিভিন্ন রাজনীতির মতো আন্তর্জাতিক রাজনীতিও ইজ স্ট্রাগল ফর পাওয়ার, অর্থাৎ সংগ্রাম করে, কিসের জন্য সংগ্রাম করে, পাওয়ারের জন্য, ক্ষমতার জন্য সংগ্রাম করে। আন্তর্জাতিক রাজনীতি হলো ক্ষমতার লড়াইয়ের রাজনীতি। মর্গেনথাউ তার লেখা পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থে বাস্তববাদের 6টি নীতির কথা বলেছেন। 6টি নীতি তো আলোচনা করব, তার আগে বিষয়টাকে বোঝো যে মর্গেনথাউয়ের যে বইটা লিখেছেন সেটার নাম কি, পলিটিক্স অ্যামং নেশন। এই ছোট প্রশ্নগুলো খেয়াল রাখতে হবে যে মর্গেনথাউয়ের লেখা বইয়ের নাম কি, পলিটিক্স অ্যামং নেশন। ঘুরিয়ে আসতে পারে যে পলিটিক্স অ্যামং নেশন বইটির নাম কে, মানে বইটি কার লেখা বা বইটি কে লিখেছেন পলিটিক্স অ্যামং নেশন, সেক্ষেত্রে বলতে হবে মর্গেনথাউ। মর্গেনথাউ হচ্ছে বাস্তববাদের প্রবক্তা, নয়া বাস্তববাদের প্রবক্তাকে কেনেথ ওয়ালাজ। এই জিনিসগুলো তোমাদের ছোট প্রশ্ন হিসাবে, বড় প্রশ্ন যখন পড়বে তখনই একটু মানে ভালো করে পড়তে হবে বুঝে, যাতে ছোট প্রশ্নগুলো তোমরা কিছু কিছু এখান থেকেই তৈরি করে ফেলতে পারো।
এবার যে ছটা নীতি আছে, মর্গেনথাও যে ছটা নীতির কথা বলেছে দেখো, প্রথমত কি, সমাজের মানুষের কাজকর্ম যেমন বৈষয়িক চিন্তাভাবনা থেকে পরিচালিত হয়। বৈষয়িক মানে কি, বস্তুবাদী চিন্তা ভাবনা, অর্থাৎ আমরা কোনো কিছু কাজ করি কিসের জন্য, বস্তুর জন্য। যে কোনো কাজ করছি আমরা বস্তুর জন্য, ঠিক আছে। এই ক্লাস করাচ্ছি এটাও একটা বস্তুর জন্য, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস বস্তুর জন্য, অর্থাৎ আমরা যা কাজ করি বর্তমানে প্রত্যেকটা কোনো না কোনো বস্তু পাওয়ার জন্য। কেউ কাজ করছে, সে একটা কোনো ভালো কিছু কিনবে, তার আশা আছে কোনো ভালো কিছু কিনবে, বা কেউ, তোমরা পড়াশোনা করছো, তোমরা ভালো নম্বর পাবে, সেটাও একটা বস্তু, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেক মানুষ যে আমরা কাজ করছি সেটা প্রত্যেকটা জিনিসের কাজের পেছনে বস্তুর যে পাওয়ার আকাঙ্ক্ষা সেটাই লুকিয়ে আছে, সেটাই এখানে বলা হচ্ছে, ঠিক আছে। সমাজে মানুষের কাজকর্ম যেমন বৈষয়িক চিন্তাভাবনা থেকে পরিচালিত হয়, তেমনি রাজনীতিও বৈষয়িক বিষয় দ্বারা পরিচালিত হয়। দ্বিতীয়ত, রাজনীতির মূল কথা হলো ক্ষমতা। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণের ক্ষেত্রে এই বস্তুবাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করা উচিত। তৃতীয়ত কী বলা হচ্ছে, রাজনৈতিক পরিবেশের ওপর ক্ষমতার প্রয়োগ নির্ভর করে, অর্থাৎ রাজনৈতিক পরিবেশটা কেমন তার উপর ক্ষমতার প্রয়োগ কিন্তু নির্ভর করবে। চতুর্থ, রাজনৈতিক কার্যাবলীর নৈতিক গুরুত্ব স্বীকার করা যায়, কিন্তু রাষ্ট্রের কার্যাবলীর ক্ষেত্রে সর্বজনীন নৈতিক ধারণাকে প্রয়োগ করা সম্ভব নয়। পঞ্চমত, প্রতিটি জাতি তাদের কার্যাবলীর সঙ্গে নীতিবোধের মিলন ঘটাতে পারে, কিন্তু মাত্রাতিরিক্ত নৈতিকতা জাতিকে ক্ষতি করতে পারে, সেক্ষেত্রে ক্ষমতাই জাতিকে বাঁচাতে পারে। আর শেষ 6 নম্বর পয়েন্ট, রাজনৈতিক বস্তুবাদ রাজনৈতিক চিন্তা ছাড়া অন্য ধরনের চিন্তার অস্তিত্বকে স্বীকার করে, তবে অন্যান্য চিন্তাকে রাজনৈতিক চিন্তার অধীনে রাখতে হবে। তারপরে একটু তোমরা শেষে যেটা লিখবে দেখো, এটা টাইম পেলে লিখতে পারো, আর না লিখলেও অসুবিধে নেই, এটা ছোট করে লিখলেও হবে। একটু মেন হচ্ছে 6টা যে নীতি, সেই 6টা নীতি বা 6টা পয়েন্ট তোমাদের ওখানে এই যে কোয়েশ্চেনটার মধ্যে এটা আলোচ্য বিষয়, ঠিক আছে। মর্গেনথাও মনে করেছেন বিদেশ নীতি নির্ধারণের সময় বস্তুবাদী দৃষ্টিভঙ্গি নিতে হবে। সরকার বিদেশ নীতির ক্ষেত্রে জাতীয় স্বার্থের দ্বারা প্রভাবিত হয়। আদর্শবোধের থেকে জাতীয় স্বার্থকে বেশি গুরুত্ব দেয়। কিভাবে বেশি শক্তি অর্জন করা যায় সেই বিষয়ে দৃষ্টি দেয়। সমালোচিত হলেও মর্গেনথাওয়ের বাস্তববাদী তথ্য বা দৃষ্টিভঙ্গিকে অস্বীকার করা যাবে না। আন্তর্জাতিক রাজনীতির চরিত্র তিনি যেভাবে এঁকেছেন তা একেবারে অযৌক্তিক নয়। এই ছিল আজকে তোমাদের ক্লাস।